আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি বাংলাদেশের আধুনিক ব্যাংকিংয়ের ভিত গড়ে দিয়েছেন, ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আচ্ছা, ২০০৮ সালের সে বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা কি মনে আছে? ভাবুন তো একবার, যখন আমেরিকা, ইউরোপের মতো বড় বড় সব অর্থনীতি লিটারেলি ভেঙে পড়ছিল, তখন বাংলাদেশ কিন্তু নিজেদের ব্যাংকিং খাতকে ঠিকই সুরক্ষিত রেখেছিল। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তরের একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন একজনই, আর তার দূরদর্শী নেতৃত্বেই এটা সম্ভব হয়েছিল। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা স্বপ্নদর্শী গভর্নর ডক্টর সালেহুদ্দিন আহমেদের জীবন ও কর্মের এক অসাধারণ গল্প সহজ ভাষায় তুলে ধরব। চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো বড় সাফল্যের পেছনে কিন্তু একটা মজবুত ভিত্তি লাগে, তাই না? চলুন আমরা প্রথমে ডক্টর আহমেদের সেই শুরুর দিনগুলো আর তার শিক্ষা জীবনটা একটু দেখে আসি, যেখান থেকে তার এই অসাধারণ ক্যারিয়ারের ভিতটা তৈরি হয়েছিল। তার পড়াশোনার জার্নিটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ। শুরুটা ঢাকা কলেজিয়েট স্কুল আর ঢাকা কলেজ থেকে, দুটোতেই দারুণ রেজাল্ট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখানেই কিন্তু শেষ না, এরপর তিনি চলে যান ক্যানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে। সেখান থেকেই ম্যাক্রো ইকোনমিক্সে পিএইচডি ডিগ্রিটা অর্জন করেন তিনি। মানে একদম শুরু থেকেই তার মেধার যে ঝলক সেটা স্পষ্ট ছিল। ভাবুন, এসএসসি, এইচএসসি দুটোতেই ফার্স্ট ডিভিশন, আবার ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এটা তো পরিষ্কার যে তিনি কতটা মেধাবী ছিলেন। আর এই শক্ত একাডেমিক ভিত্তিটাই কিন্তু তাকে পরে একজন সফল অর্থনীতিবিদ আর পলিসি মেকার হতে বিশাল সাহায্য করেছিল। কিন্তু শুধু বইয়ের জ্ঞান দিয়েই তো আর সব হয় না, তাই না? ডক্টর আহমেদের সাফল্যের আসল রহস্য ছিল মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। চলুন এবার দেখি কিভাবে তিনি তার তথ্যীয় জ্ঞান আর বাস্তবতার মধ্যে একটা দারুণ সমন্বয় ঘটিয়েছিলেন। তার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ছিল খুবই ইন্টারেস্টিং আর বৈচিত্র্যময়। তিনি সিভিল সার্ভিসে যোগ দেন, এমনকি পিরোজপুরের এসডিও হিসেবেও কাজ করেছেন। এই সময়টাতেই তিনি দেশের একেবারে তৃণমূল পর্যায়ের বাস্তবতা সম্পর্কে একটা গভীর জ্ঞান অর্জন করেন। এরপর বার্ড, সিরড্যাপের মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে উন্নয়ন অর্থনীতি নিয়ে তার বোঝাপড়াটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তবে তার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তার ভূমিকা। এই সময়ে তিনি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট প্রোগ্রামকে এমন একটা পর্যায়ে নিয়ে যান, যার ফলে দেশের লক্ষ লক্ষ গ্রামীণ মানুষের কাছে প্রথমবারের মতো আর্থিক সেবা পৌঁছে যায়। বলতে গেলে এটা ছিল আর্থিক অন্তর্ভুক্তির পথে এক কথায় একটা বিপ্লব। আর এই সব অভিজ্ঞতাকে সাথে নিয়েই তিনি পা রাখেন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। দিনটা ছিল ২০০৫ সালের ১ মে। ডক্টর সালেহুদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন। আর এর পরের ৪টা বছর বলা যায় তার নেতৃত্বে দেশের ব্যাংকিং খাত এমন এক পরিবর্তনের সাক্ষী হয়, যা বাংলাদেশকে এক নতুন অর্থনৈতিক দিগন্তে পৌঁছে দিয়েছিল। তবে গভর্নর হিসাবে তার পথটা কিন্তু ফুলে বিছানো ছিল না। সময়টা ছিল অনেক বড় বড় সংস্কার আর কঠিন সব চ্যালেঞ্জে ভরা। চলুন এবার দেখি তিনি কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করে তুলেছিলেন। সময়টা ২০০৭-২০০৮। বিশ্ব অর্থনীতির জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন, গ্লোবাল ফিন্যান্সিয়াল ক্রাইসিস। ঠিক এই সময়েই, এই কঠিন পরিস্থিতিতেই ডক্টর আহমেদের নেতৃত্বের আসল পরীক্ষাটা হয়। এই সংকট মোকাবেলার জন্য তার হাতে অন্যতম একটা বড় অস্ত্র ছিল ব্যাসেল II নীতিমালা। এখন এটা আবার কি? সহজ করে বললে এটা হলো ব্যাংকগুলোর জন্য একটা সুরক্ষা কবচের মতো। মানে ব্যাংকগুলো যেন যে কোনো ঝুঁকির জন্য নিজেদের হাতে যথেষ্ট পরিমাণ মূলধন বা টাকা রাখে, সেটাই নিশ্চিত করা। আর এখানেই তার দূরদর্শিতার প্রমাণটা পাওয়া যায়। তিনি খুবই সফলভাবে এই ব্যাসেল II নীতিমালা বাস্তবায়ন করেন। শুধু তাই না, তিনি ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ করে দেন। এতে তাদের ভিত্তিটা আরও অনেক মজবুত হয়ে যায়। আর ঠিক এই কারণেই বিশ্বজুড়ে চলা সেই মন্দার ভয়াবহ ধাক্কাটা বাংলাদেশের ব্যাংকিং খাতকে খুব একটা কাবু করতে পারেনি। তিনি আরও একটা বড় কাজ করেন। বিশ্বব্যাংকের সাহায্যে সেন্ট্রাল ব্যাংক শক্তিশালীকরণ নামে একটা প্রজেক্ট হাতে নেন। এর আওতায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিকে অনেক আধুনিক করা হয়, ফরেন এক্সচেঞ্জ আর কারেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমকে আপগ্রেড করা হয়, আর সবচেয়ে বড় কথা, ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি অনেক বেশি শক্তিশালী করা হয়। আচ্ছা, তার সময়ের আরেকটা বড় অবদানের কথা বলি, যেটা আমাদের সবার জীবনকে সহজ করে দিয়েছে। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন ক্রেডিট কার্ড বা এটিএম বুথের কথা মানুষ তেমন চিন্তাই করতে পারত না, কিন্তু তার সময়েই এগুলোর ব্যাপক প্রসার ঘটে। আর এই একটা জিনিসই আমাদের দেশের মানুষের টাকা পয়সার লেনদেনের অভ্যাসটাকে কিন্তু পুরোপুরি বদলে দিয়েছিল।
আরেকটা যুগান্তকারী কাজ ছিল ষান্মাসিক, মানে প্রতি 6 মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করার প্রথা চালু করা। এর ফলে কি হলো? এর ফলে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই দেশের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আগে থেকেই একটা পরিষ্কার ধারণা পেতে শুরু করল। বাজারে আসলো স্বচ্ছতা আর বাড়ল সবার আস্থা। দেখুন, একজন সত্যিকারের নেতার সাফল্য কিন্তু শুধু তার দায়িত্বে থাকার সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আসল সাফল্য হলো তার দর্শন আর তিনি যা রেখে যান তার লিগেসি। আচ্ছা, গভর্নর হিসেবে তার সাফল্যের মূল মন্ত্রটা কী ছিল? তিনি মূলত 3টা জিনিসের ওপর জোর দিয়েছিলেন: প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, কঠোর আর্থিক শৃঙ্খলা আনা এবং সবার সাথে স্বচ্ছ যোগাযোগ রাখা। এই দর্শনটাই ছিল তার সব সংস্কারের মূল চালিকা শক্তি। চলুন দেখি এরপর তিনি কি ভূমিকায় দেশের সেবা করেছেন। গভর্নরের দায়িত্ব শেষ করে তিনি ফিরে গিয়েছিলেন তার সেই প্রথম ভালোবাসার জগতে, জ্ঞানচর্চায়। শিক্ষকতা আর গবেষণার মাধ্যমে তিনি তার এত বছরের অভিজ্ঞতা আর জ্ঞান নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। তার লেখা বই আর গবেষণাপত্রগুলো আজও দেশের অর্থনীতিবিদদের জন্য এক অমূল্য সম্পদ। আর সম্প্রতি দেশের এক ক্রান্তিকালে দেশের প্রয়োজনে তাকে আবারও ফিরতে হয়েছে জনসেবায়। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তার নিয়োগ এটাই প্রমাণ করে যে সংকটের মুহূর্তে দেশ তার অভিজ্ঞতা আর প্রজ্ঞার ওপর কতটা আস্থা রাখে। অর্থাৎ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে তিনি আবারও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা একবারে ঝালিয়ে নিই। আমরা দেখলাম ডক্টর আহমেদের শক্তিশালী একাডেমিক ভিত্তি, তার হাত ধরে কিভাবে ব্যাংকিং ব্যবস্থা আধুনিক হয়েছে, ব্যাসেল II প্রয়োগের মাধ্যমে কিভাবে আর্থিক স্থিতিশীলতা এসেছে, 2008 সালের সংকট তিনি কিভাবে মোকাবেলা করলেন এবং সবশেষে দেশের বর্তমান প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষে একটা প্রশ্ন রেখে যাই। ডক্টর সালেহুদ্দিন আহমেদের পুরো জীবন আর কর্মজীবন আমাদের একটা জিনিসই দেখায় যে একজন সৎ, দক্ষ এবং দূরদর্শী নেতৃত্ব থাকলে একটা দেশের অর্থনৈতিক গতিপথকে কতটা ইতিবাচকভাবে বদলে দেওয়া সম্ভব। বিষয়টা নিয়ে ভাবার অবকাশ রয়েছে, তাই না? পুরো পর্বটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং অর্থনীতি সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মিস করতে না চাইলে লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে।